আসসালামু আলাইকুম। শুরু করছি অবাধ্য পিছুটান পর্ব ৩। লিখেছেন সাদিয়া শৌকত বাবলি। হোটেল ছেড়েছে তুর্য। আর কতদিন হোটেলে থাকা যায়? তাছাড়া এ তো কোনো দর্শনীয় স্থানের হোটেল নয় যে জানালাটা খুললে মন প্রাণ জুড়িয়ে যাবে, স্নিগ্ধ শীতল বাতাস এসে আবেশিত করবে তাকে। এটা শহরের বুকে রাত কাটানোর জন্য হোটেল, যেখানে জানালা খুললে গরম বায়ু, অযাচিত কোলাহল, যানবাহন পেও ধ্বনির উৎপাত পাওয়া যায়। যদিও উচ্চমানের পরিপাটি এক সুন্দর হোটেলে ছিল তুর্য, তবুও দিনের পর দিন এখানে থাকতে আর ভালো লাগছে না তার। তাছাড়া এখন যেহেতু রাজশাহীর বুকে বউয়ের দেখা পেয়েছে, তখন এখানে তাকে থাকতে হবে বেশ অনেকটা দিনের জন্য। আর তো উপায় নেই। প্রথম দিকে বউয়ের দেখা পেয়েও তাকে না চিনে যে ভুলগুলো করেছে তার সংশোধন করতে হবে। এখন বউকে মানতে হবে, তাকে নিজের প্রেমে ফেলতে হবে, তার প্রণয় উপলব্ধি করতে হবে। সব মিলিয়ে অনেকটা সময়ের প্রয়োজন তুর্যের। তাই তো রাজশাহীতে বাসা ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছেলেটা। ঢাকায় নিজেদের ব্যবসার কাজ বাপ চাচাদের উপর চাপিয়ে দিয়েছে কিছুদিনের জন্য। তারপরেও এখানে বসে যতটা তদারকি করা সম্ভব সে করবে। আর মাঝে মাঝে খুব প্রয়োজন হলে স্বল্প সময়ের জন্য ঢাকা যাবে। রাজশাহীতে ইতোমধ্যে বাসা ভাড়া নিয়ে ফেলেছে তুর্য। পৃথাদের বাড়ির কাছাকাছি রেখেছে বাসাটা, তবে ২-৩টা ঘরের পরে। পাছে যদি তার রাজাকার শ্বশুরটা কোনোভাবে দেখে নেয় তাকে, তখন দেখা যাবে দলবল নিয়ে তাকে এই বাসা থেকে উচ্ছেদ করতে চলে এসেছে। তুর্য এই মুহূর্তে কোনো ঝামেলা চাইছে না। শ্বশুর বাড়ির সাথে তো একদমই নয়, তাই একটু দূরেই বাসাটা রেখেছে সে। আজ সন্ধ্যার দিকে তুর্য উঠেছে সেই বাসায়। যদিও ব্যাচেলার মানুষ থাকবে, তত কিছু গোছানোর নেই। যতটুকু প্রয়োজনীয় ফার্নিচার কিনেছিল তাও ওই ফার্নিচারের দিতে যে ছেলেপেলে এসেছিল তারাই গুছিয়ে দিয়ে গেছে। আর বাকি গোছানোর জন্য তো আরও আছেই। তুর্য আর ওই গুছ গাছের দিকে মনোযোগ দিল না খুব একটা। বিশাল আকারের ৩টে প্যাকেট নিয়ে সে বসলো মেঝেতে। আরুষ কপাল কুঁচকালো। পুরো ফ্ল্যাটের জন্য তেমন আসবাবপত্র কিনল না তুর্য, অথচ বেশ হন্তিবন্তি হয়ে জনবল দ্বারা এই বড় বড় প্যাকেটগুলো আনলো। কি আছে এই প্যাকেটগুলোর মধ্যে? আরুষের হৃদয় সন্দেহ জাগলো। সন্ধিহান কণ্ঠে সে শুধালো, এর ভিতরে কি স্যার? তুর্য আরুষের কথা শুনেও যেন শুনল না। কোনো উত্তর না দিয়ে সে বেশ গুরুত্ব সহকারে খুলল প্রথমবার বড় প্যাকেটটা। সাথে সাথে প্যাকেটের ভিতর থেকে বেরিয়ে এলো এক নরীর চিত্র। আরুষের ভ্রু কুঁচকে এলো। এই কার ছবি? তাছাড়া ছবিটি দেখেও তো বেশ পুরনো দিনের কোনো নারী চরিত্র মনে হচ্ছে। চিত্রকর্মের আদলও বেশ পুরানো। আজকালকার যুগে ন্যায় রঙিন এবং খুব নিখুঁত নয়। আগের দিনে চিত্রশিল্পীদের জ্যামিতিক প্যাটার্নে আঁকা এই চিত্রকর্ম। আরুষ ভিতরে ভিতরে কৌতূহল অনুভব করলো। কৌতূহলী কণ্ঠেই জিজ্ঞেস করলো, এ কার ছবি স্যার? তুর্য ২ হাত দ্বারা চিত্রকর্মটা দেয়ালে লাগাতে লাগাতে জবাব দিল, আমার মায়ের বংশের পূর্বনারী ঘসিটি বেগম চিত্র এটা। আরুষ অবাক হয়ে গিয়েও অবাক হলো না। তুর্যের আচার আচরণ, কথাবার্তা সব কিছুর সাথেই সে বেশ পরিচিত। এ বান্দার দ্বারা যে সব কিছুই সম্ভব তা সে জানে। সেখানে এই সামান্য ঘসিটি বেগমের চিত্রকর্ম আর কি? ঘসিটি বেগমের ছবিটা দেয়ালে টানিয়ে পরের আরেকটা প্যাকেট খুলল তুর্য। এবার প্যাকেট থেকে একজন পুরুষের চিত্রকর্ম বেরিয়ে এলো। এই পুরুষের চিত্র এই যুগের বলে মনে হচ্ছে না কোনো ক্রমে। আগের ঘসিটি বেগমের চিত্রে নেই আঁকা। আরুষ আবারও কৌতূহলবশত জিজ্ঞেস করলো, এটা কার ছবি স্যার? এবার তুর্য ফিরে তাকালো আরুষের পানে। ২ হাতে চিত্রটা আরুষের সামনে ধরলো, অতঃপর বলল, তোর তো একে চেনার কথা আরুষ। ভালো করে দেখ, চোখ নাক মুখ খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখবি ঠিক চিনতে পারবি। আরুষ বিশ্বাস করলো তুর্যর কথা। বড় বড় চোখ করে সে তাকালো ছবিটার পানে। নিশ্চয়ই এ ব্যক্তি ইতিহাস খ্যাত কোনো পুরুষ মানুষ হবে যাকে আরুষের চেনার কথা। ইতিহাস খ্যাত ব্যক্তিদের ছাড়া তো আর তেমন কারো চিত্রকর্ম তৈরি করা হতো না তৎকালীন সময়ে। আরুষ সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো ছবিতে থাকা পুরুষকে। বেশ কিছুক্ষণ নানাভাবে সে চেষ্টা চালালো লোকটাকে চেনার, কিন্তু ফলাফল শূন্য। আরুষ মাথা চুলকে বলল, কে এটা? আমি চিনতে পারছি না স্যার। সাথে সাথে নাক মুখ কুঁচকে ফেলল তুর্য। নাক ছিটকে বলল, ছি আরুষ, তোকে নিয়ে তো আমার এবার লজ্জা হচ্ছে। তুই কিনা শেষ পর্যন্ত নিজের পুরুষদের চিনতে পারছিস না। কেমন ছেলে তুই? আরুষ অবাক হলো, সাথে সাথে কিছুটা লজ্জাও পেল। এই পুরুষ কিনা তার পূর্বপুরুষ, অথচ সে চিনে না।
আরুষের মনে মনে খারাপ লাগলো ভীষণ। সে নিজ বংশের পূর্বপুরুষদের চিনে না, অথচ তার পূর্বপুরুষদের তুর্য চিনে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? তবুও আপাতত আরুষ নিজের লজ্জা গিলে খেলো। তার এই পূর্বপুরুষকে অবশ্যই চিনে নিতে হবে এখনই, নয়তো পরবর্তী আবার কেউ হুট করে এসে কখনো এই ছবি দেখিয়ে তাকে কিছু জিজ্ঞেস করলে লজ্জায় পড়তে হবে, যেমনটা এখন পড়ল। আরুষ জিহ্বা দিয়ে নিজের উষ্ঠ ভেজালো, জানার তীব্র আগ্রহ নিয়ে তুর্যকে শুধালো, এর নাম কি স্যার? এ আমার কোন পূর্বপুরুষ? তুর্য যেন এবার মহা বিরক্ত। আরুষের দিকে থেকে দৃষ্টি ঘুরিয়ে ছবিটা দেয়ালে লাগাতে উদ্যত হলো, কপাল কুঁচকে জবাব দিল, এটা মীর জাফর, তোর কলিজার বন্ধনের পূর্বপুরুষ। আরুষ হতাশ হলো, নিজের উপর নিজে বেশ বিরক্ত হলো। এই তো জানার কথা ছিল যে তুর্য কোনো গুরুত্বপূর্ণ উত্তর দিবে না, কিন্তু এর চরিত্র সম্পর্কে জানার পরও এ কথা তার মাথায় কেন এলো না? ধুর, আর কিছু সে জিজ্ঞেসই করবে না তুর্যকে। পাগল লোকের সব পাগলামি কথাবার্তা। আরুষের ভাবনার মধ্যে দ্বিতীয় নাম্বারের প্যাকেটটা খুলল তুর্য। তার ভিতর থেকে বেরিয়ে এলো আরেক পুরুষের ছবি। তবে এই ছবিটা আগেরগুলোর মতো পুরনো নয়, যদিও এটা কোনো অংশে চিত্রকর্ম বলে মনে হচ্ছে না। এটা ক্যামেরাবন্দি কোনো ছবি মনে হচ্ছে। আরুষ জিজ্ঞেস করবে না করবে ভেবেও কৌতূহলী হয়ে পড়ল। কোনো কিছু না ভেবেই জিজ্ঞেস করে ফেলল, এটা কার ছবি স্যার? তুর্য দেয়ালের ছবিটা লাগালো, ছবির বাণে দৃষ্টি রেখেই বলল, হবে কোনো এক রাজাকারের। আমার রাজাকার শ্বশুরটার ছবি সংগ্রহ করতে পারিনি, তাই আপাতত অন্য একজন রাজাকারের ছবি টানিয়ে দিয়েছি। তবে শ্বশুরের ছবি সংগ্রহ করতে পারলে এই ব্যাটার স্থানে শ্বশুরের ছবিটাই লাগিয়ে দেব, নিশ্চিত থাক। আরুষ ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। সে জানতো এমন কিছু তুর্যর মুখ থেকেই বের হবে, তারপরেও কেন জিজ্ঞেস করে নিজের কান নষ্ট করলো কে জানে। আরুষ মাঝে মাঝে ভেবে পায় না সৃষ্টিকর্তা এই তুর্য নামক প্রাণীকে কি দ্বারা সৃষ্টি করেছে। এর আগাগোড়া সবটাই অদ্ভুত কথাবার্তা এবং কার্যক্রম দ্বারা ভরপুর। তুর্য ছবিগুলো দেয়ালে টানিয়ে হুট করেই টান টান হয়ে শুয়ে পড়ল ফ্লোরে। বেশ কিছুক্ষণ শুয়ে থেকে হঠাৎ করেই আবার উঠে বসলো। আরুষের পানে তাকিয়ে বেশ ভাবুক ভঙ্গিতেই বলল, আমার নতুন ঘর নতুন সংসার, বউকে এনে তো অন্তত একটা বার দেখানো প্রয়োজন, তাই না আরুষ? আরুষ সাথে সাথে তাল মেলালো তুর্যের কথায়। তার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে বলল, জি স্যার, ম্যামকে ছাড়া আপনার এই ঘর একদম অসম্পূর্ণ। কিন্তু আরুষের কথা শুনে চোখ জোড়া চকচক করে উঠল তুর্যের। আনন্দের সহিত সে বলল, তাহলে তোর ম্যামকে নিয়ে আয় তাড়াতাড়ি। আরুষ ভরকালো, আমতামতা করে বলল, আমি কিভাবে আনবো? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো আরুষের পানে, থমথমে কণ্ঠে বলল, তা আমি কি জানি? তুই তখন বললি না আনা প্রয়োজন, তখন নিয়ে আসবি। কিভাবে আনবি তা তুই জানিস। তবে আগামীকাল সকালের মধ্যে আমার বউকে আমি আমার বাসায় চাই, নয়তো তোকে আমি ঠুস করে গুলি করে ঠাস করে উপরে পাঠিয়ে দেব কিন্তু। কথাটা বলে তুর্য উঠে দাঁড়ালো। আরুষের আর কিছু বলার সুযোগ না দিয়ে ধূপধাপ পা ফেলে নিজের কক্ষের উদ্দেশ্যে প্রস্থান ঘটল। আরুষ বেচারা আবেগে ফ্লোরে বসে পড়ল ঠাস করে। কি বিপদে পড়ল সে? কে বলেছিল তোকে তুর্যের হ্যাঁতে হ্যাঁ মিলাতে? আজ তুর্যের সাথে কথায় যদি সে তাল না মিলাতো, তবে এত বড় একটা বিপদে তো পড়তে হতো না। বেচারা আগে যদি জানতো তুর্যের কথাটা তাল মিলালে এত বড় বিপদে পড়তে হবে, তবে এমন অলক্ষণের কাজ সে জীবনও করতো না। কথাই সে ভেবেছিল তুর্যের হ্যাঁতে হ্যাঁ মিলাবে, তার স্যার খুশি হবে, তা না উল্টো ফাঁসিয়ে দিল। এখন সে কিভাবে পৃথাকে নিজেদের বাড়িতে আনবে? ভয়ঙ্কর স্বামীর দজ্জাল বউকে কিভাবে বাগে আনবে? এমনি মেয়ের যা তেজ। সুদীর্ঘ এক রাতের সমাপ্তি ঘটিয়ে সকালের দেখা মিলেছে। সূর্যের ফুটফুটে আলোয় ভরে উঠেছে চারপাশ। আরুষের কাল রাতে ঘুম হয়নি একটুও। গতকাল সারা রাত শুধু এই চিন্তায় কেটেছে যে পৃথাকে এই বাসায় কিভাবে আনবে। আর যদি না আনতে পারে, তাহলে তুর্য যদি সত্যি সত্যি তাকে ঠুস করে গুলি করে ঠাস করে উপরে তুলে দেয়, তখন কি হবে? তুর্য নামক ওই প্রাণীর না আছে মুখের উপর কোনো বিশ্বাস, আর না আছে হাতের উপর কোনো বিশ্বাস। চিন্তায় আরুষের প্রাণ উষ্টগত প্রায়। তাই তো সে সকাল সকালেই নেমে দাঁড়িয়েছে বাসার সম্মুখের রাস্তার কাছে। এই পথ দিয়েই তো পৃথা কলেজে যাবে, যদিও সে জানে পৃথার কলেজে যেতে এখন অনেক দেরি, কিন্তু যাবে তো। আরুষ কোনো ঝুঁকি নিতে চাইছে না নিজের জীবন নিয়ে। সে যে সময় গেটে দাঁড়াবে তার আগেই যদি পৃথা চলে যায়, তখন কি হবে? তাই তাড়াহুড়ো করে ঘরের পোশাক অর্থাৎ 3/4 প্যান্ট এবং টি শার্ট জড়িয়ে উস্কো চুলে হাজির হয়েছে গেটের সম্মুখে। বারবার পৃথাদের বাসার দিক উকিঝুঁকি দিচ্ছে, আবার একটু পরপর চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছে।
আরুষকে এভাবে পাগলের ন্যায় পায়চারি করতে দেখে তার দিকে এগিয়ে এলো ওই বাড়িরই দারোয়ান। অর্ধবয়স্ক দারোয়ান দুই চোয়ালের সাহায্য পান চিবুতে চিবুতে আরুষকে উদ্দেশ্য করেই প্রশ্ন করল, আপনি কেডা? আরুষ আমতা আমতা করে জবাব দিল, জি নতুন এসেছি। অ এইটুকু বলে আর দারোয়ান বলল না কিছুই, যেভাবে এসেছিল সেভাবে প্রস্থান করলো। আরুষ আরও কিছুক্ষণ অতিবাহিত করল পৃথার অপেক্ষায়। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটল। ওই তো আসছে মেয়েটা, সাদা কলেজ ড্রেসে নিজেকে আবৃত করে মাথায় হিজাব পেঁচিয়েছে। আরুষ সময় ব্যয় করলো না একটু, ব্যস্ত পায়ে ছুটে গিয়ে দাঁড়ালো পৃথার সম্মুখে। হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম মেম। হঠাৎ রাস্তার মাঝে কেউ পথ আটকে দাঁড়ানোতে বিরক্ত হলো পৃথা। কপাল কুঁচকে সে তাকালো সম্মুখ পানে। আরুষকে দেখে চোখ ছোট ছোট করে বলল, আপনি ওই ব্রিটিশ লোকটার চেলা না? আরুষ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল। যেমন স্বামী তার তো তেমন বই হবে, এটা মোটেই বিস্ময়কর কিছু নয়। তাছাড়া পৃথা ভুল কিছু তো আর বলেনি। তুর্য তো সত্যি ব্রিটিশদের অন্তর্ভুক্ত। রুদ্রে রুদ্রে তার ব্রিটিশগিরি। এত বছর পড়াশোনা এবং ব্যবসায় সুবাদে ইংল্যান্ডেই ছিল তুর্য। তপ্ত নিঃশ্বাস ফেলল আরুষ। এখন আর নিজ কাজ ব্যতীত অন্য সব চিন্তা ভাবনার সময় নেই। ফ্ল্যাট থেকে যখন বেরিয়েছিল তখন দেখে এসেছিল তুর্য ঘুমাচ্ছে। ছেলেটার ঘুম ভাঙায় আগেই পৃথাকে নিয়ে তাকে ফ্ল্যাটে যেতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে এই দজ্জাল মেয়েটা কি তার কথায় যেতে রাজি হবে? তুর্যের কথা শুনলে তো সম্ভবত মুখের উপর নাকচ করে দিবে। আরুষ তবুও আশা ত্যাগ করল না, কিছুটা ইতস্ত করেই বলল, আপনি একটু আমাদের বাসায় আসবেন ম্যাম? আরুষের হঠাৎ এহেন কথায় কপালে ভাঁজ পড়ল পৃথার। তারা এখনো অপরিচিত একে অপরের নিকট, শুধুমাত্র এই মাঝে মাঝে কিছু দুর্ঘটনার ঝগড়ার তাদের সাক্ষাৎ। তাছাড়া ওই ব্রিটিশ লোকটাও যে খুব একটা ভালো তা নয়। তার উপর তাকেও যে সহ্য করতে পারে না। যদি সহ্য করতেই পারতো তবে কি আর সেদিন ওভাবে সকলের সম্মুখে থাপ্পড় দিতে পারতো? সেদিন কথা স্মরণ আসতেই মেজাজ বিগড়ালো পৃথার। হৃদয়ে জমে থাকা ক্রোধ ডালপালা মেলে দিল। ঝাঁঝালো কণ্ঠে মেয়েটা বলল, ওই ব্রিটিশ লোকটার বাসায় আর আমি কখনো যাব না। আরুষ যেন আগে থেকে জানতো পৃথা এমন কিছুই বলবে। সে নিজের গলার সুর একটু নরম করলো, অনুরোধে সুরে বলল, প্লিজ চলুন না ম্যাম। কেন, আপনার স্যারের আমাকে আরেকটা থাপ্পড় মারার বাকি আছে নাকি? না ম্যাম। আরুষকে আর বলতে দিল না পৃথা। তার কথার মাঝেই বলল, পাগলা কুকুরে কামড়িয়েছে আমাকে যে আমি নিজে ওই ব্রিটিশ লোকটার গুহায় প্রবেশ করব? আমার কলেজ আছে, আমি যাচ্ছি। কথাটা বলে পৃথা সম্মুখে পা বাড়ালো। আরুষ তাড়াহুড়ো শুরু করলো। একটা বার যদি পৃথা এখান থেকে চলে যায়, তারও নির্ঘাত উপরে চলে যাওয়ার টিকিটটা নিশ্চিত হয়ে যাবে। আরুষ হন্তদন্ত হয়ে পিছু নিল পৃথার। আর কোনো উপায় না পেয়ে চট করে বলল, আসলে আমার স্যার খুব অসুস্থ, তো তাই আপনাকে একটু আসতে বলেছিলাম আমাদের বাসায়, এছাড়া আর কিছুই নয়। তুর্যের অসুস্থতার খবর শুনে পৃথা থমকে দাঁড়ালো। যতই শত্রুতা হোক, একটা লোক অসুস্থ এই কথা শুনে নিশ্চয় চলে যাওয়ার কোনো বিবেকবান মানুষের কর্ম নয়। পৃথাকে দাঁড়াতে দেখে একটু সাহস পেল আরুষ। জিহ্বা দিয়ে উষ্ঠ ভিজিয়ে কিছুটা করুণ কণ্ঠে বলল, আসলে আমরা এই রাজশাহী শহর নতুন তো, কাউকে চিনিও না তেমন। কোনো আত্মীয় স্বজনও নেই আমাদের এখানে। যতই ঝগড়া বিবাদ যাই হোক না কেন, আমরা অল্প স্বল্প চিনলেও এখানে আপনাকে চিনি শুধুমাত্র। তাই আর কি বলছিলাম, আপনি যদি একটু আমার সাথে আসতেন ভালো হতো আর কি। স্যার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বাসায় শুধুমাত্র আমি আর সেই ছিলাম। একা পুরুষ মানুষ কী থেকে কি করব বুঝতে পারছিলাম না তো, তাই। কথাটা বলে একটু থামলো ছেলেটা, মলিন কণ্ঠে বলল, যাক, আপনি যদি না আসতে চান তাহলে তো আর করার কিছু নেই। এমনিও স্যার আপনার সাথে খুব একটা ভালো ব্যবহার করেনি, দেখি আর কাউকে পাই কিনা। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। পৃথার খারাপ লাগলো আরুষের কথা শুনে। সে পূর্ণ দৃষ্টিতে তাকালো ছেলেটার পানে। তার পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করে মনে হলো ছেলেটা সত্যিই বলছে। হয়তো তার স্যার অসুস্থ। পোশাক আশাক চোখ মুখেও বেশ চিন্তিত মনে হচ্ছে আরুষকে। তবে কি ওই ব্রিটিশ লোকটা একটু বেশি অসুস্থ? পৃথা আর না করতে পারল না। যতই হোক লোকটা অসুস্থ। তুর্য হয়তো খারাপ লোক, ব্রিটিশ, কিন্তু সে তো তা নয়। একজন মানুষ অসুস্থ আর সাহায্য করার মতো কেউ নেই শুনেও হাত পা গুটিয়ে কিভাবে বসে থাকবে সে? পৃথা রাজি হলো আরুষের সাথে যেতে। ঝামেলাহীনভাবেই বলল, চলুন দেখি কি হয়েছে আপনার স্যারের। আরুষ খুশি হলো ভীষণ। যাক, অবশেষে বুদ্ধি কাজে লেগেছে। পৃথা রাজি হয়েছে। এর মানে এই যাত্রায় তার জীবনটা বেঁচে গেল। আরুষ উৎফুল্ল হয়ে পৃথাকে সাথে নিয়ে ফ্ল্যাটে ঢুকলো।
এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে চোখে পড়ল তুর্যের কক্ষের দরজা খোলা। আরুষ ভাবল স্যারকে একটা সারপ্রাইজ দেওয়া যাক। নিশ্চয়ই হঠাৎ করে বউকে দেখে চমকে যাবে সে, এবং তার উপর খুশিও হবে। তাই আলস আর ইতিগতি না করেই পৃথাকে নিয়ে সোজা তুর্যের কক্ষে এলো। কিন্তু এ কি, তুর্য কোথায়? বিছানা তো খালি। পৃথা আর আলস দুজনে আশেপাশে খুঁজতে শুরু করলো তুর্যকে। ওয়াশরুম থেকে মৃদু পানির শব্দ কর্ণে আঘাত হানল তাদের। দুজনে নিশ্চিত হলো তুর্য ওয়াশরুমে। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু বিপত্তি বাঁধল এরপরে। ওয়াশরুমে বসে বেশ উচ্চস্বরে গান ধরল তুর্য। নিজের বেসুরা কণ্ঠে গাইতে শুরু করলো। জীবনে শান্তি নাই রে, মনে শান্তি নাই রে, শান্তির বাপ তার মায়েরে নিয়ে বিলেত পালাইছে রে, আর আমার ঘরে রাখি গেছে ঘুষিটি বেগম, সাথে রাখিছে মীর জাফর, শ্বশুর বাড়িতে রাজা আকার, শান্তির বাপ আমার ধ্বংস করিছে, ও হেই হেই শান্তির বাপ আমারে ধ্বংস করিছে। তুর্যের কণ্ঠে এমন উদ্ভট মিলহীন বেসুরা গান শুনে মাথাটা ঘুরে উঠল পৃথার। মেয়েটার খুব করে মনে পড়ল তার প্রিয় কার্টুন ডোরিমনের কথা। আজ কেন যেন মনে হচ্ছে ডোরিমনের জিয়ান টিভি ছেড়ে তার ফাটা বাঁশ কণ্ঠ নিয়ে তুর্যের উপর ভর করেছে। আর সে ঠিক ওই ডোরিমন কার্টুনের জিয়ান গান শোনার পর সবাই যেমন জ্ঞান হারাতো তেমনি জ্ঞান হারাবে ভাব। তবে শেষ পর্যন্ত পৃথার জ্ঞানটা রক্ষা পেল। তুর্য তার বিক্ষিপ্ত গান থামালো। সাথে সাথে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো মেয়েটার বক্ষভাগ থেকে। বাব্বা, কি ঘূর্ণিঝড় নামক গানই না সে হয়েছে। তবে এত কিছুর মধ্যে মেয়েটা একটা জিনিস বেশ ভালো বুঝেছে, তুর্য কোনো অসুস্থ তটস্থ নয়। এই বড় ব্রিটিশের চেলা ছোট ব্রিটিশ আরুষ তাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছে। যেমন জিয়ানের চাপে পড়ে নবিতা মিথ্যে বলে সিজোকা, সুনিও, ডোরিমন এবং অন্যদের নিয়ে আসতো তার গান শুনতে, তেমনি এই চেলাটিও তাই করেছে। পৃথা কটমট করে তাকালো আরুষের পানে। আরুষ ঢোক গেল, মিনমিনিয়ে বলল, আমি তো অসুস্থ দেখেই গিয়েছিলাম, হঠাৎ সুস্থ হলো কিভাবে বুঝতে পারছি না। দুজনের কথোপকথনের মধ্যে ওয়াশরুম থেকে তুর্যের ফাটা কণ্ঠের আবারও নতুন গান ভেসে এলো। এবার সে আগের থেকেও জোরে গাইতে শুরু করলো। আমি জুয়ান একটা হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চার সাথে আমায় বাবাই দিছে বিয়া। আমি জুয়ান একটা হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চার সাথে আমায় বাবাই দিছে বিয়া। গানটা গাইতে গাইতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তুর্য। আশেপাশে তার কোনো খেয়াল নেই। কোমর অবধি শুভ্র রঙা একখানা তোয়াল দ্বারা আবৃত করে নিজের কণ্ঠে গানের তালে তালে সে কোমর দুলিয়ে যাচ্ছে। নয় বক্ষে মুক্ত দানার মতো পানিতে বিন্দু বিন্দু পানি নিয়ে বিছানার নিকটে গিয়ে দাঁড়ালো সে। শার্ট প্যান্ট সব বিছানার উপরেই রাখা। তুর্য গান গাইতে গাইতে বিছানার উপর থেকে একখানা শার্ট হাতে নিয়ে পাশ ফিরে তাকাতেই চমকে উঠল। তার মুরগির বাচ্চার মতো বউটা তার পানেই তাকিয়ে আছে গোল গোল চোখে। তুর্য ভ্রু কোঁচকালো, উষ্ট বাঁকিয়ে বলল, কি গো মুরগির বাচ্চা, আগে তো রাতের আধারে স্বপ্নে এসে আমার ইজ্জত লুট করতে, এখন দেখছি দিন দুপুরেও আমার ইজ্জত লুটের উদ্দেশ্য চলে এসেছ। আরও শুনল তুর্যের কথা। বেচারা বেশ বুঝলো তার স্যার পৃথাকে কল্পনা হিসেবে নিচ্ছে। তাকে এখনই তুর্যর ভুলটা ভাঙাতে হবে, নয়তো পরে তার উপর আবার চটপট চালাবে। রুক্ষ কণ্ঠে বলল, বেটা মির্জাফরের বংশধর, তুই আগে কেন বললি না ওটা কল্পনা নয় সত্যি? এখন তোর ম্যাম যে আমার সব দেখে নিয়েছে, এর দায়ভার কে নিবে? আরশ একটু এগিয়ে গেল তুর্যের পানে, গলার সুর একটু বাড়িয়ে বলল, স্যার, ম্যাম আপনার কল্পনাতে আসেনি, সত্যি এসেছে। আরশের কথার ধ্যান ভাঙল তুর্যের। ধরফরিয়ে উঠল সে। এর মানে পৃথা তার কল্পনা নয়, সত্যি মেয়েটা এখানে এসেছে, আর এই অবস্থা তার সামনেও দাঁড়িয়ে আছে। সাথে সাথে চেঁচিয়ে উঠল তুর্য, জলদি বলল, আমার মুরগির বাচ্চার এখানে কেন? পরক্ষণে আবার ছেলেটা দুই হাতে নিজের কোমরে জড়ানো তোয়ালেটা আঁকড়ে ধরল। হড়বড় করে বলল, ভাগ্যিস কোমরে তোয়ালেটা ছিল, নয়তো আমার মানিজ্জত এতক্ষণে লজ্জা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করত। পৃথা হতবাক হলো। কী সব বলছে এই পুরুষ, মাথাটাতা কি সব গেছে নাকি? পৃথা অবাক কণ্ঠে বলল, মানিজ্জত গলায় দড়ি দিতে পারে? তুর্য কপাল টান করে তাকালো পৃথার পানে, অতঃপর বলল, কেন, ওদের তোমার মানুষ মনে হয় না? পৃথা আহাম্মকের বনে গেল। কি বলছে এই পুরুষ? মানিজ্জত আবার মানুষ হলো কবে? মানিজ্জত মানুষ তো দূরে থাক, ধরা ছোঁয়ার কোনো ব্যস্ত নয়।
ছোটবেলা থেকে সে মান-ইজ্জত শুধুমাত্র এই মুখে মুখে শুনে এসেছে, কখনো এদের চোখে দেখার সৌভাগ্য পর্যন্ত হয়নি। আর এই পুরুষ কিনা বলছে মান-ইজ্জত মানুষ। পৃথা বোকা বোকা কণ্ঠে বলল, মান-ইজ্জত মানুষ হলো কবে থেকে? তুর্য নির্বিকার ভাবলেশীন ভাবে বলল, মানুষ এখনো হয়নি তো হবে ভবিষ্যতে। ভাবছি বউয়ের সাথে পরিবার পরিকল্পনা বসবো খুব শীঘ্রই। মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা মিলে গোটা 25টিয়া পাখির বাচ্চা মতো ছাউ পোনার জন্ম দিব। তারপর সেই ছাউপানার মধ্যেই বেছে বেছে দুটোর নাম দেব মান এবং ইজ্জত। পৃথা ভরকে গেল, ভরকালো কণ্ঠ বলল, মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা মিলে টিয়া পাখির বাচ্চা কিভাবে হবে? তুর্য বিরক্ত হলো ভীষণ। তার মতো এত বিচক্ষণ একজন মানুষকে বউ কিনা এত বোকা। তার এইটুকু কথার মানে বুঝতে পারছে না? নিশ্চয়ই ওই রাজাকার শ্বশুর আল বদর আল শামসো শালাদের মধ্যে থেকে বউটাকে মস্তিষ্ক এভাবে ফুলে উঠেছে। তুর্যের এখন ভীষণ খারাপ লাগছে। কেন সেদিন বাচ্চা বউটাকে বিয়ের আসরে ফেলে ইংল্যান্ড পাড়ি জমিয়েছিল। সেদিন যদি সে বিদেশে না গিয়ে বউকে আপন করে নিত, বাচ্চা বউটাকে নিজের কাছে রেখে কোলে পিঠে করে মানুষ করতো, তাহলে নিশ্চয়ই বউটা এতটা মোটা মাথার অধিকার হতো না। তুর্য বিরক্তিভরা কণ্ঠে বলল, আমি বললে কি ওরা হাঁস মুরগি আর টিয়া পাখির বাচ্চা হবে নাকি? ওগুলো তো আমি ওদের ভালোবেসে বলি, বাস্তবে তো এরা সবাই মানুষের বাচ্চা। পৃথার মাথা ঘুরে উঠল, মনে হচ্ছে এখনই জ্ঞান হারাবে। এই ভদ্রলোকের যুক্তিতর্ক শুনে এই পুরুষ এইসব কি অদ্ভুত কথা বলে। প্রথমে বলল মান-ইজ্জত মানুষ, তারপরে কি সব মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা, তাদের আবার টিয়া পাখির বাচ্চা, সবটাই মাথার উপর দিয়ে গেল মেয়েটার। এই মুহূর্তে পৃথার নিজেকে কেমন মানসিক রোগী মনে হচ্ছে। আচ্ছা, সে নিজে মানসিক রোগী নাকি এই পুরুষ মানসিক রোগী, কোনটা? পাবনা থেকে পালিয়ে আবার রাজশাহী এসে ওঠেনি তো আবার? আরুষ তুর্যের এই অসুস্থতার কথাই বলেছিল হয়তো। পৃথার চোখে বড় বড় করে তাকালো আরুষের পানে। চোখে পড়ল ছেলেটার কেমন কাচুমুচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। পৃথার ভয় হলো এ কেমন পাগল ছাগলের কাছে এসে পড়ল সে। ছোটবেলা থেকে এমনই এই পাগল ভয়ে পায় পৃথা। ছোটবেলায় একবার রাস্তায় তাকে একা পেয়ে এক পাগল ধাওয়া করেছিল, সেই থেকে পাগলের ভয়। এখানেও তো পৃথা একাই, আর আরুষ তো এই পাগলের লোক। যদি কোনোভাবে তাকে ধরে মারে। সেদিনই তো সকলের সম্মুখে থাপ্পড় মারল। কি জোরে থাপ্পড়টা ছিল! ব্যথায় তৎক্ষণিৎ পৃথার মনে হয়েছিল তার দাঁত নড়ে গেছে। মেয়েটা ভয়ত দৃষ্টিতে এদিক ওদিক তাকালো, অতঃপর হুট করে দৌড়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। পৃথাকে এভাবে দৌড়াতে দেখে হকচকালো তুর্য। সেও ছুটল মেয়েটার পিছু পিছু। কিন্তু দরজার নিকট আসতেই খেয়াল হলো সে অর্ধনগ্ন। দেহের অর্ধ ভাগে নেই কিছুই, নিচে শুধুমাত্র একটা শুভ্র রঙা তোয়ালে জড়ানো। তুর্য নির্লজ্জ ঠিক আছে, তাই বলে এতটাও নির্লজ্জ নয় যে উলঙ্গ হয়ে শুধুমাত্র একটা তোয়ালে জড়িয়ে রাস্তায় রাস্তায় দৌড়াবে। তুর্য নিজে কক্ষের দরজার সম্মুখে গিয়ে থেমে গেল। আরুষকে তাড়া দিয়ে বলল, আমার বউকে তাড়াতাড়ি ধর আরুষ। পৃথা দৌড়ে বেরিয়ে এলো তুর্যদের বিল্ডিং থেকে। তবে সে এসেই থামলো না বিল্ডিংয়ের সম্মুখে। দৌড়ে আরও কিছু দূরে গিয়ে থমকে দাঁড়ালো। হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো। অতঃপর আবার স্বাভাবিক গতিতে হাঁটা শুরু করলো। কিন্তু কিছুটা দূরে যেতেই পৃথা অনুভব করলো তার নাম ধরে ডাকছে কেউ একজন। পুরুষালী সে কণ্ঠস্বর। আবার ওই ব্রিটিশ পাগল আর তার চেলাটা না তো? মেয়েটা দাঁড়ালো না, পায়ের গতি বাড়িয়ে দিল। তবে তাই বলে পিছন থেকে তার নাম ধরে ডাকাটা থামেনি, বরং আরও বেশি করে শোনা যাচ্ছে ডাকটা। পৃথা আবারও দৌড়াতে গিয়েও থেমে গেল। কণ্ঠসুরটা কেমন চেনা চেনা মনে হচ্ছে। আরুষ কিংবা তুর্যের কণ্ঠের ন্যায় মনে হচ্ছে না। পৃথা থমকে দাঁড়ালো। পিছন ফিরে তাকাতেই চোখে পড়ল অতি পরিচিত একটি মুখশ্রী। এ তো পৃথার কলেজের একজন সম্মানীয় অধ্যাপক নাহিদ স্যার। যদিও বয়সে নিতান্তই অল্প বয়স্ক পুরুষ, সে তবুও স্যার তো, তাদের পড়ায়। অথচ তার এত ডাকাডাকি সত্ত্বেও পৃথা চলে যাচ্ছিল বেয়াদবের মতো। মনে মনে অনুতপ্ত হলো মেয়েটা। ততক্ষণে তার সম্মুখে এসে দাঁড়ালো নাহিদ। হাঁপাতে হাঁপাতে বলল, কতক্ষণ ধরে ডাকছি তোমাকে, শুনছো না? পৃথা জিহ্বা নাড়িয়ে উষ্ঠ ভেজালো, আমতা আমতা করে বলল, দুঃখিত স্যার, আমি শুনিনি। নাহিদ আর এই বিষয়ে তেমন কথা বাড়ালো না। স্বভাবসুলভ উষ্ঠে হাসি ফুটিয়ে বলল, আপনি এখানে? জি, আমার বাসা এখানেই স্যার। ও, আমি একটা কাজে এসেছিলাম এখানে। তা কলেজে যাচ্ছেন নাকি? পৃথা মাথা নাড়ালো, মুখে জবাব দিল, হ্যাঁ।
নাহিদ আবারও হাসলো, অতঃপর বলল, আমিও যাচ্ছি, চলুন একসাথেই যাই আমরা। পৃথা বারণ করতে চেয়েও পারল না। হাজার হলেও শিক্ষক মানুষ, তার মুখের উপর না কিভাবে বলবে। পৃথা সায় জানালো নাহিদের কথায়, পাশাপাশি হাঁটতে শুরু করলো দুজন। ততক্ষণে তুর্য নিচে চলে এসেছে আরশকে নিয়ে। বিল্ডিংয়ের সম্মুখে দাঁড়াতেই তার চোখে পড়ল অপ্রত্যাশিত দৃষ্টিটা। তার বউয়ের পাশে কিনা অন্য একটা ছেলে হেঁটে যাচ্ছে, আর তার বউ কি সুন্দর অবলীলায় হেঁটে যাচ্ছে ওই অল্প বয়সী ছোকরার পাশে। তুর্যের চোখ দুটো জ্বলে উঠল, চোয়াল শক্ত হয়ে এলো মুহূর্তেই। বক্ষপিঞ্জরে জ্বলে উঠল হিংসাত্মক মনোভাব। তুর্য অগ্নি দৃষ্টিতে তাকালো পৃথার পানে, ভারী কণ্ঠে বলল, এই শিয়ালের বাচ্চাটা আবার কি খোঁজ নেয় আরুষ? আরুষ তুর্যের আসার কিছুটা আগে এখানে এসে দাঁড়িয়েছিল। এই পৃথার সাথে থাকা ছেলেটাকে বেশ ভালোভাবে দেখে নিয়েছিল। আরুষ পৃথা এবং নাহিদের হাঁটার পানে দৃষ্টি রেখেই বলল, খোঁজ নিতে হবে না স্যার, ছেলেটা ম্যামের কলেজের শিক্ষক মোহাম্মদ নাহিদ ভাইয়া। প্রথমে যেদিন ম্যামকে খুঁজতে তার কলেজে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম। আরুষের কথায় তুর্যের ক্রোধ যেন বাড়ল আরও। কপালের রগগুলো ফুলে ফেঁপে নীলচে হয়ে ধরা দিল সাথে সাথে। থমথমে কণ্ঠে সে বলল, মহিলা কলেজে কেন অল্প বয়সী শিক্ষক থাকবে? দেশে কি মহিলা শিক্ষক কিংবা বয়স্ক শিক্ষকদের অভাব পড়েছিল? আরুষ তাকালো তুর্যের ক্রোধিত মুখ পানে, আমতামতা করেই বলল, আমি আগেই বলেছি স্যার, শিক্ষক পিতার সমতুল্য। তুর্য কটমট করে তাকালো আরুষের পানে, দাঁতে দাঁত চেপে বলল, চুপ থাক আহমক, তোর এই ব্যাটাকে কোন দিক থেকে আমার বউয়ের বাপ মনে হচ্ছে? এই ব্যাটার সাথে কি এখন আমার শাশুড়িকে বিয়ে দেওয়া যাবে? এই ব্যাটা কি আমার শাশুড়ির মতো অর্ধবড়ির পানে দুষ্ট দৃষ্টি দিবে? উল্টো এর হাবভাব দেখে মনে হচ্ছে এটা আমার শাশুড়ির মেয়ের দিকে দুষ্ট দৃষ্টি দেওয়ার জন্য প্রস্তুত। আরও আর কিছু বলার অবকাশ পেল না। তুর্য তো ভুল কিছু বলেনি। তাছাড়া এই নাহিদ ব্যাটার হাবভাবও ভালো না। কোনো কলেজের শিক্ষক ছাত্রী তার ডাকে না সাড়া দিলে পিছনে পিছনে দৌড়ে শুরু করে। নিশ্চয় এই নাহিদ শিয়ালের মনে অন্য কিছু চলছে। সময় গড়ালো, পৃথার কলেজ ছুটি হয়েছে মাত্রই। কলেজের সম্মুখে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তুর্য এবং আরুষ, অপেক্ষা করছে পৃথার জন্য। মেয়েটাকে গেট থেকে বেরিয়ে আসতে দেখে গাড়িতে উঠে বসলো তুর্য। পৃথা তাদের গাড়ির কাছাকাছি আসতেই একটা গলা বাড়িয়ে ছেলেটা বলল, গাড়িতে উঠে এসো পৃথা। আচমকা কারো এমন কথায় হকচকালো মেয়েটা, তবে পরক্ষণে পাশ ফিরে তুর্যকে দেখে ভ্রু কুচকে এলো, সাথে কিছুটা ভয়ও লাগলো। এই পাগলটা আবার এখানে কেন চলে এসেছে? আগে তো তাকে একদম দেখতেই পারতো না, আর এখন পিছন ছাড়ছে না। এদের উদ্দেশ্য কি? তারপর আবার গাড়িতে উঠতে বলছে, কোথায় না কোথায় নিয়ে যায়, গুম করে দিবে, আবার তার সাথে কোনো খারাপ কাজও করতে পারে। কথাগুলো ভাবতেই আটকে উঠল পৃথক নাজুক কিশোরীর হৃদয়ে। আজকাল কোনো মেয়েই তো নিরাপদ নয়। রোজই পত্রিকা খুললে অসংখ্য মেয়েদের সমার্গ হারানো হাহাকার চোখে পড়ে। সেখানে এই লোক তো পৃথার অপরিচিত। পৃথার হৃদয় ভয় ডানা মেলল। দুই হাতে সে খামচে ধরল নিজের কলেজের ড্রেসের দুই পাশ। তখনই আবার ভেসে এলো তুর্যর ভারী কণ্ঠস্বর। থমথমে কণ্ঠে সে বলল, গাড়িতে উঠে এসো। পৃথা আর দেরি করল না একটু। তুর্যের পানে একবার তাকিয়েও আবার দৌড় শুরু সম্মুখের দিকে। তুর্যের কপালে ভাঁজ পড়ল। এমনি সকালে অন্য পুরুষের সাথে দেখে মেজাজটা চটেছিল, এখন আবার এই মেয়ে তাকে উপেক্ষা করলো। সকালেও তাকে উপেক্ষা করে দৌড়ে চলে গেল, আবার এখনও। অথচ সকালে পরপুরুষের সাথে কি সুন্দর হেসে খেলে হেঁটে গেল। শরীরের রক্ত যেন টকবগিয়ে ফুটে উঠল ছেলেটার। লম্বা লম্বা পা ফেলে সে এগিয়ে গেল পৃথার পানে। দুপুরের দিকে রাস্তা ফাঁকা থাকায় অল্পতে মেয়েটাকে ধরে ফেলল তুর্য। পৃথা তবুও তুর্যের হাত থেকে পালানোর চেষ্টা চালালো, কিন্তু ছেলেটা ছাড়ল না তাকে, বরং এক প্রকার টেনে হিঁচড়ে ছুঁড়ে ফেললো গাড়ির ভেতরের দিক। অতঃপর নিজেও গাড়ির ভেতরে ঢুকে বসলো। পৃথার এক হাত শক্ত করে ধরে আরুষকে আদেশের সুরে বলল, বাইরে যা তুই। তুর্যের আদেশ আসতে দেরি, কিন্তু আরুষের বেরিয়ে যেতে দেরি হলো না। আরুষ যেন টুপ করে লাফিয়ে গাড়ির বাইরে পড়ল। সাথে সাথে গাড়ির দরজা লক করে দিল তুর্য। পৃথার হাত ছেড়ে দিয়ে গা এলিয়ে দিল সিটের সাথে। পৃথার ভয় আরও বাড়ল। আগে তো তাও একজন সুস্থ মানুষ আরুষ তাদের সাথে ছিল, আর এখন সে একা, একটা অর্ধপাগল ব্রিটিশ পুরুষের সাথে গাড়ির ভিতরে। এই লোক যদি তাকে কিছু করেও ফেলে, সে অবলা একজন মেয়ে মানুষ হয়েও কিছুই করতে পারবে না। যদি মেরে টেরে ফেলে দেয়,
ভয়ে গলা শুকিয়ে এলো পৃথার। না না, এই পরিস্থিতিতে কোনোভাবে তাকে দমে গেলে চলবে না। যে করেই হোক নিজেকে নিরাপদ রাখতে হবে। এখান থেকে বেরোতে হবে অতি দ্রুত। পৃথা 2 হাত উঁচিয়ে গাড়ির জানালার আঘাত করতে শুরু করলো, চেঁচিয়ে বলল, কেউ আছেন? দয়া করে সাহায্য করুন আমায়। ওই এই খারাপ লোকটা আমাকে তুলে নিয়েছে। তুর্য নিজের চোখ দুটো বন্ধ করে নিল, তাচ্ছিল্যের সুরে বলল, তুমি ভয় পেলে চিৎকার করলে, অথচ তুমি জানলেই না পৃথিবীতে এই মুহূর্তে সর্বাপেক্ষা আমার নিকটটাই তুমি নিরাপদ বেশি। স্বামী আমি তোমার। পৃথার নিজের চিৎকার চেঁচামেচিতে তুর্যের বলা নিচু কণ্ঠের একটা শব্দ তার কর্ণে পৌঁছালো না। ছেলেটা শেষ এক পলক তাকালো ব্যস্ত পৃথার পানে, অতঃপর চোখ বন্ধ করে পড়ে রইল আগের মতোই। পৃথা কতক্ষণ চিৎকার চেঁচামেচি করলো, অতঃপর ক্লান্ত হয়ে নিশ্চুপ হয়ে গেল। তুর্য চোখ মেলে তাকালো পৃথার পানে, উষ্ঠ বাঁকিয়ে বলল, দম শেষ? পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি আমাকে এখানে তুলে কেন এনেছেন, বদলোক একটা? তুর্য নড়ে চড়ে উঠল, সোজা হয়ে বসে গাড়ির পিছনের দিক থেকে এক বোতল পানি বের করে আনলো। পৃথার পানে বাড়িয়ে দিয়ে বলল, পানিটা খেয়ে নাও। ইস, হাঁপিয়ে গেছো একদম। পৃথা পানির বোতলটা হাতে নিল না, বরং তেতে উঠে কণ্ঠে বলল, খাবো আমি? আমি আপনার পানি? নামিয়ে দিন আপনি আমাকে। তুর্যের মেজাজটা সেই সকাল থেকে চটে আছে। বউ তার যার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছে, খুঁজতে খুঁজতে ছুটে এসেছে সেই সুদূর ঢাকা থেকে রাজশাহীতে, তবুও বউকে নিজের করে পায়নি। সেই বউ কিনা তার চোখের সম্মুখে তাকেই উপেক্ষা করে অন্য পুরুষের পাশ ঘেঁষে রাস্তা হাঁটে। আর যত অভিনয় তার সম্মুখে, তুর্য তবুও নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণ রাখার চেষ্টা চালাচ্ছে। সে কখনোই চায় না এই বাচ্চা বউটার উপরে তার ক্রোধের লেশমাত্র পড়ুক। তুর্য জোরে জোরে কয়টা নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো, কিছুটা স্বাভাবিক কণ্ঠেই বলল, মুরগির বাচ্চা মুরগির বাচ্চার মতো থাকো। এইভাবে বাচ্চাওয়ালা মুরগির মতো ফোঁস না করে পানিটা গলায় ঢলো। চিৎকার চেঁচামেচি করতে করতে ঘেমে গেছো তো। আমাকে নিয়ে আপনাকে এত ভাবতে হবে না, আমাকে নামিয়ে দিলে ভালো হতো এক্ষুনি। পৃথা কাট কাট কণ্ঠস্বর, দাঁতে দাঁত চাপলো তুর্য। নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণ রেখে বলল, নামিয়ে দেবো অবশ্যই, তবে তোমার বাসা পর্যন্ত গিয়ে। আমি আপনার সাথে যাব না, ব্রিটিশ বদলোক। তুর্য এবার আর নিজেকে ধরে রাখতে পারল না, ভিতর থেকে ক্রোধ যেন উপচে বেরিয়ে আসতে চাইছে ছেলেটার। চল শক্ত হয়ে এলো তুর্যের। তার লম্বাটে পরিপুষ্ট হাতটা বাড়িয়ে হুট করে সে চেপে ধরল পৃথার সৌবগ নরম কোমরখানা। সেখানে বেশ শক্তপোক্তভাবে চেপে ধরে মেয়েটাকে নিয়ে এলো নিজের নিকট। দাঁতের দাঁত চেপে বলল, তা আমার সাথে যাবে কেন? হ্যাঁ, যাবে তো ওই কলেজের অল্প বয়স্ক কচি কোনো স্যারের সাথে, তাই না? তুর্যের কণ্ঠ নিষ্কৃত, কোনো কথা তেমনভাবে পৌঁছালো না পৃথার কর্ণে। মেয়েটা বরং নাজেহাল হয়ে উঠেছে তুর্যের অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত স্পর্শে। এই প্রথম পৃথার অঙ্গে কোনো পুরুষের ছোঁয়া, তাও এতটা গভীরভাবে, শরীরের গভীরতম এক স্থানে। মেয়েটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে কেমন, তীব্র অস্বস্তি বোধে নাজুক হয়ে পড়েছে ছোট মেয়েটার কিশোরী হৃদয়। ভিতরে ভিতরে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা, কম্পিত কণ্ঠে বলল, আমাকে ছেড়ে কথা বলুন। তুর্য ছাড়ল না, বরং টেনে মেয়েটাকে আরও নিকটে নিল। পৃথা মুখে কাছে মুখ নিয়ে বলল, ছাড়বো না। কি করবে তুমি? তুর্যের প্রতিটি নিঃশ্বাসের বায়ু আশ্রে পড়ছে পৃথার চোখ মুখ জুড়ে। পরম আবেশে চোখ দুটো বন্ধ করে নিল মেয়েটা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তুর্যের এই অনাকাঙ্ক্ষিত স্পর্শ পৃথার কেমন খারাপ লাগছে না। পৃথা শুনেছে পুরুষ মানুষের অযাচিত স্পর্শ খারাপ স্পর্শ বা কুনজর নাকি নারীরা বুঝতে পারে। পৃথা হয়তো এর আগে এমন স্পর্শের কখনো সম্মুখীন হয়নি, তবে কোনো পুরুষের নজর দেখেই বুঝে নিতে পারত কোনটা ভালো নজর এবং কোনটা খারাপ নজর। তবে আজ কেন এই স্পর্শের মানে সে বুঝতে পারছে না। এই অপরিচিত স্পর্শ খারাপ লাগছে না পৃথার নিকট, আবার ভালো লাগছে না। কেমন দোটানায় মন মজেছে, লজ্জা ভয় সংকোচ সংশয় হৃদয় অবদ্ধ হয়েছে। তবুও কেন যেন পৃথা জোর গলায় কিছু বলতে পারছে না। এটাই বোধহয় পবিত্র সম্পর্কের বন্ধন। লোকমুখে শোনা যায়, বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলে দুই নরনারীর মধ্যে সৃষ্টিকর্তা এক অদৃশ্য বন্ধনের সৃষ্টি করে সাথে সাথেই। কথাটা বোধহয় বহুলাংশেই সত্যি। তাই না জেনে না বুঝেও তুর্যকে স্পর্শকে খারাপের খাতায় ফেলতে পারছে না মেয়েটা। পৃথা চোখ বন্ধ রেখে শীতল কণ্ঠে বলল, চিৎকার করবো আমি? তুর্য বাঁকা হাসলো। পৃথার মনের অবস্থা একটু হলেও বুঝলো সে। ক্ষীণকণ্ঠে ছেলেটা বলল, প্রথমত তুমি হাজার চিৎকার করলেও তোমার কণ্ঠের উচ্চারিত একটা শব্দ গাড়ির বাইরে যাবে না। দ্বিতীয়ত, তুর্য চৌধুরী হাত থেকে তোমাকে বাঁচানোর সাধ্য কারো এই মুহূর্তে নেই, মুরগির বাচ্চা। তুর্য চৌধুরী নামটাই কম্পন ধরালো পৃথার মায়া জুড়ে।
এর আগে বহুবার এই লোকের সাথে পৃথার দেখা হয়েছে, ঝগড়া হয়েছে, তবে নামটা জানা হয়নি। কিন্তু এই নামটা কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে, কোথাও শুনেছে হয়তো, কিন্তু কোথায় শুনেছে পৃথা মনে করতে ব্যর্থ হলো। যেথায় শুনেছে শুনুক তো, এখন এই লোকটার থেকে নিজেকে মুক্ত করাই মেয়েটার একমাত্র লক্ষ্য হওয়া উচিত। কিন্তু সে লেগেছে এর নামের রহস্য খুঁজতে। তুর্য চৌধুরী নামটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল পৃথা। মুহূর্তে আবার আগের রূপে ফিরে গেল সে। কটমট করে বলল, ছাড়ুন আমাকে, অসভ্য পুরুষে মানুষ। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, ছাড়লে ওই চ্যাংড়া স্যারের সাথে কাছে যাবে নাকি? হ্যাঁ, সেই পায়তারা করছো? পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। তখন থেকেই নাহিদ স্যারকে নিয়ে এই লোক অপমানের পর অপমান করে যাচ্ছে। কেন, নাহিদ স্যারের সাথে তার কোনো সম্পর্ক আছে নাকি? নেই তো, শুধুমাত্র আজ সকালে একসাথে একটু কলেজে এসেছে, তাই এই লোক এত কথা বানিয়ে ফেললো। পৃথা ফুঁসে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি যার কাছে খুশি যাব, আপনার কি? আপনি কোন অধিকারে আমাকে এসব কথা বলছেন? তুর্য রেগে গেল, খাবলে ধরল মেয়েটার নরম কোমরের ভাঁজ। ক্রোধে হিসহিসিয়ে বলল, কোন অধিকারে বলছি তো? তোমার রাজাকার বাপকে জিজ্ঞেস করো, সে খুব ভালোভাবে চিনে আমাকে, আর আমার অধিকারটাও তার জন্য সম্পূর্ণভাবে। পৃথা তেতে গেল, উঁচু কণ্ঠে বলল, একদম আমার বাবাকে উল্টোপাল্টা কথা বলবেন না। আমার বাবা মোটেও রাজাকার, বরং আপনি ব্রিটিশ। তুর্য মুখ বাঁকালো, নির্লিপ্ত হয়ে বলল, তোমার বাপটা রাজাকার, ভাই দুটো আলবদর আল শামসু। তোমার গোষ্ঠী শুদ্ধ সব বেঈমানের দল, শুধুমাত্র তুমি ছাড়া। মুখ সামলে কথা বলুন। তুর্য আলতো হাসলো, পৃথার পানে আরেকটু ঝুঁকে বলল, মুখ সামলাবো আমি? কি করবে? হ্যাঁ, মুখে চুমু খাবে? তেমন ইচ্ছে করলে দ্রুত কাজটা সেরে ফেলো, শুভ কাজে দেরি করতে নেই, জানো না তুমি? পৃথা হতভম্ব হয়ে গেল, সবকিছু যেন মাথার উপর থেকে চলে গেল। এতক্ষণ না হয়ে চেপে ধরেছে ক্রোধের বসে, আর এখন চুমু খাওয়ার কথাও বলেছে। আগে তো ভেবেছিল এই লোক শুধুমাত্র ব্রিটিশ, তারপর আবিষ্কার করলো এ ব্রিটিশের পাশাপাশি আধ পাগল, এখন অসভ্যও বটে। ছি ছি, চরিত্রহীন, কি শ্রী! পৃথা হতবাকের মাঝে তাকে ছেড়ে দিল তুর্য। ঠিকঠাক হয়ে বসে পকেট থেকে মোবাইলটা বের করে আরুষকে মেসেজ করলো, গাড়িতে আয়। আরুষ প্রায় সাথে সাথে গাড়িতে এলো, ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো দ্রুততার সাথে। এরপরে সময় কেটে গেল খুব দ্রুত। এমনিও কলেজ থেকে পৃথাকে বাড়ির দূরত্ব বেশি নয়, তার উপর মেয়েটা চুপচাপ বসে রয়েছে গাড়ির সিটে। আরুষ কিছুক্ষণের মধ্যে তাদের বিল্ডিং এর সম্মুখে এসে থামলো গাড়িটা। তুর্যের আদেশেই পৃথাদের বাসার সম্মুখে আর নিল না, পরে দেখা যাবে ওই রাজাকারের দল তাদের একসাথে দেখে কোনো গন্ডগোল লাগিয়ে দিবে। গাড়ি থামার বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরও পৃথাকে গাড়ি থেকে নামতে না দেখে ভ্রু কুঁচকালো তুর্য, কপালে ভাঁজ ফেলে শুধালো, নামবে নাকি তোমার বাসা পর্যন্ত যাব? পরে তোমার রাজাকার বাপ আমার আলবদর আর আল শামসু ভাই আমার সাথে দেখে ফেললে কিন্তু আমার কোনো দোষ নেই। পৃথা ফুঁসে উঠে তাকালো তুর্যের পানে, তবে বলল না কিছুই। এখন এই লোকের সাথে বাঘ বিদাদণ্ড জড়িয়ে দেরি করার ইচ্ছে নেই কোনো। এমনিই আতপাগলের পাল্লায় পড়ে অনেকটা সময় দেরি হয়েছে মেয়েটার। পৃথা ফোঁস করতে করতে গাড়ি ছেড়ে বাইরে নেমে দাঁড়ালো, তীব্র ক্রোধ নিয়ে ঠাস করে লাগালো দরজাটা। অতপর হনহন করে হাঁটা দিল সম্মুখ পানে। তুর্য হেসে ফেলল বউয়ের রাগ দেখে, বিড়বিড়িয়ে বলল, মুরগির বাচ্চার মতো বউটা আমার। আরুর সম্মুখে বসে লুকিং গ্লাসে দেখল তুর্যের হাসির মুখটা। কেমন যেন তুর্যকে কার্যকলাপের সায় দিতে পারছে না সে। বউকে যেহেতু হাতে পেয়েছে, তাদের বিয়ের কথা বলে দিলেই তো পারে। এত অভিনয় করে সময় নষ্ট করার কি দরকার? তবে এই কথাগুলো তুর্যের সম্মুখে বলার সাহস পায় না ছেলেটা। আবার না বলেও থাকতে পারছে না, অধৈর্য লাগছে তার। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিজের ভেতরের সাহস সঞ্চয় করলো আরুষ। অতঃপর তুর্যকে শুধালো, স্যার, আপনি ম্যামকে এখনো বলে দিচ্ছেন না কেন সে আপনার বউ? আপনাদের বিয়ে হয়েছিল? থামলো আরুষ, আমতা করে আবার বলল, একবার সত্যিটা বলে দিলেই তো হয়, সব ঝামেলা শেষ হয়ে যাবে। এইসব লুকোচুরি খেলার মানে কি স্যার? তুর্য হাসলো, গাড়ির সিটের সাথে গা এলিয়ে দিয়ে বলল, বউয়ের সাথে লুকোচুরি খেলতে ভালোই লাগছে আরুষ। বউটার বিভ্রান্তিক মুখশ্রী হৃদয় প্রশান্তি দিচ্ছে। তপ্ত নিঃশ্বাস ফেলল আরুষ, বিড়বিড়িয়ে বলল, এই প্রশান্তি না আবার অশান্তির কারণ হয়ে দাঁড়ায়? আরুষের নিচু সুরে বলা কথাগুলো তুর্যের কর্ণে ঠিকঠাকভাবে পৌঁছালো না। ভ্রু উঁচিয়ে সে শুধালো, কিছু বললি? আরুষ এড়িয়ে যেতে চাইল তুর্যকে। এই কথাগুলো শুনলে আবার কি না কি বলে আধপাগল লোকটা, কোনো বিশ্বাস নেই তো। আরুষ কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলল, তেমন কিছু না স্যার।
বিকালের তেজহীন সূর্য দুপুরের ন্যায় আর প্রচণ্ড গরম এবং তেজ ছাড়াচ্ছে না সে। আবহাওয়া বেশ সদয় আজ, মৃদু শীতল বাতাস বইছে চারপাশে। আবহাওয়া তেমন অনুকূল রূপ দেখে হৃদি এসে জুটেছে পৃথাদের বাড়িতে। উদ্দেশ্য পৃথাকে নিয়ে বাইরে বেরোবে, কিছু কেনাকাটা করার আছে তার। প্রথমে পৃথা রাজি না হলেও হৃদির জোরাজুরিতে না করতে পারল না আর। দুই বান্ধবী একদম সেজেগুজে কক্ষ থেকে বেরিয়ে এলো। এখন শপিংয়ে যাবে, তারপর একটু ঘুরবে, শেষ পর্যন্ত বিকেলের গোধূলি লগ্নকে সাক্ষী রেখে ফুচকা খেয়ে বাড়িতে ফিরবে। তবে তাদের এই এত পরিকল্পনা টিকল না খুব বেশিক্ষণ। বসার কক্ষে আসতেই পরিকল্পনা ভাটা লাগিয়ে দিল পিয়াস। ছেলেটা বসেছিল বসার কক্ষের সোফাতেই। দুই বান্ধবীকে এত সেজেগুজে বেরোতে দেখে ভ্রু যুগল কুঁচকে এলো পিয়াসের। থমথমে কণ্ঠে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছিস? হৃদি আর পৃথা থমকে দাঁড়ালো সাথে সাথে। হৃদি মেয়েটা জড়সড় হয়ে দাঁড়ালো পৃথার পাশে। এমনি ভাই বাবার যতই ভালোবাসা দিক না কেন, সময় শাসন করতেও পিছু পা হয় না তারা। তাছাড়া তার একটা ভাইয়ের যে শরীর ভর্তি ক্রোধ। পৃথা আমতামতাস করে শুরু করলো, ভেঙে ভেঙে বলল, এই বাইরে বাইরে যাচ্ছিলাম একটু, হৃদির কিছু কেনাকাটা করার আছে তো তাই। পিয়াস আর চোখে তাকালো ভীত হৃদির পানে। মেয়েটা তাকে অজানা কারণেই ভয় পায় সর্বদা। কখনো এই মেয়ের উপর নিজের কোনো ক্রোধের প্রকাশ করেছে বা ক্রোধের 2-4টা থাপ্পড় মেরেছে তাও তো নয়। তারপরও কেমন যেন মেয়েটা তার সম্মুখে আসলেই গুটিয়ে যায়। অন্যদের বেলায় তো বেশ প্রাণোচ্ছল চঞ্চল থাকে, তাহলে তার দোষটা কি? তাকে কেন ভয় পাবে? তপ্ত নিঃশ্বাস ফেলল পিয়াস, বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, চল আমিও যাব তোদের সাথে। পিয়াসের সাথে যাওয়ার কথা শুনে যেন আটকে উঠল দুই রমণী। হৃদি খামচে ধরল পৃথার হাত। তাদের সাথে পিয়াস যাওয়ার মানে সরল পরিকল্পনা জল ঢালা। পিয়াস তাদের বাসা থেকে সোজা শপিং মলে নিয়ে যাবে, সেখান থেকে আবার খেদিয়ে বাড়িতে নিয়ে আসবে। কোথাও ঘোরাঘুরি হবে না, আর ফুচকা খাওয়া তো হবেই না। পৃথা জিহ্বা দ্বারা নিজের 2 উষ্ঠ ভিজিয়ে নিয়ে অতঃপর বলল, তোমাকে যেতে হবে না ভাইয়া, আমরা দুই বান্ধবী তো আছি, যাব আর চলে আসবো। পিয়াস এক পলক তাকালো বোনের পানে, অতঃপর হৃদির সাথে পানে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বলল, এর জন্যই তো আমাকে আরও বেশি করে যেতে হবে। এক গর্দভের সাথে যাচ্ছে আরেক গর্দভ। পৃথা আর হৃদি অপমানিত বোধ করল বেশ, তবে পিয়াসের মুখের উপর আর কিছু বলার সাহস হলো না তাদের। অজ্ঞাত পিয়াসের সাথে শপিংয়ে যাওয়ার জন্য উদ্যত হলো দুই নারী। একটু বাদে কাছাকাছি একটা ছোটোখাটো শপিং মলে এসে পৌঁছালো পিয়াস, হৃদি এবং পৃথা। তারা শপিং মলে ঢুকতেই সেখানে এসে পৌঁছলো তুর্য এবং আরুষ। আরুষের উপরে সর্বদা পৃথার উপর নজর রাখার দায়িত্ব ছিল। সেই দায়িত্ব পালনে নিয়োজিত অবস্থায় আরুষ যখন যখন দেখলো পৃথা বাড়ি থেকে বের হচ্ছে, চটজলদি সে খবরটা পৌঁছে দিল তুর্যের কানে। তুর্য দেরি করেনি, কোনো রকমে তৈরি হয়ে পিছু নিয়েছে বউয়ের। ফলস্বরূপ এখন সে শপিং মলে ঢুকে পিয়াসকে বউয়ের সাথে দেখে মেজাজটা চটে গেল ছেলেটার। কোথায় বউ একা আসবে, তার পিছু পিছু একটু একটু ঘুরঘুর করবে। কিশোরী বয়সের ন্যায় নিজের বউয়ের নামক মেয়েটাকে বিরক্ত করবে তা না। কাবাবের মধ্যে হাড্ডি হতে আরেকজন এসে হাজির। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে আরুষকে বলল, এই আলবদর এখানে আমার বউয়ের সাথে কি করছে? আরুষ শুনল তুর্যের প্রশ্ন, তবে প্রত্যুত্তরে বলল না কিছুই। আসলে এই আলবদরকে কেন এসেছে তা তো সেও জানে না। হয়তো বোনকে একা ছাড়তে চায়নি তাই এসেছে। তুর্য আড়াল থেকে বেশ কিছুটা সময় নিয়ে ঘুরঘুর করলো বউয়ের কাছে যাওয়ার জন্য, কিন্তু সে সুযোগ আর এলো না। পিয়াসটা যেন আঠার মতো লেগেই আছে মেয়েটার সাথে। তুর্যের মেজাজ বিগড়ালো আরও। আজ শুধুমাত্র বউটার মনের মধ্যে তাকে নিয়ে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে চায় না বিধায় পৃথার ভাইয়ের সাথে ঝামেলা করছে না, নয়তো দেখিয়ে দিত তুর্য কী জিনিস। এমনি বউয়ের হৃদয় তার জন্য নেতিবাচক চিন্তা ভাবনার তো শেষ নেই। তুর্যের ভাবনার মধ্যে পৃথার এগিয়ে গেল বিল পরিশোধ করতে। আজকের মতো কেনাকাটা শেষ তাদের। বিল পরিশোধ করার সময় শপিং মলের একজন মহিলা কর্মচারী তড়িঘড়ি করে দৌড়ে এলো একটা প্যাকেট হাতে। জনবলে পিয়াস, পৃথা, হৃদি তিনজনই থাকলো। কর্মচারী নারীটা প্যাকেটটা এগিয়ে দিল পৃথার পানে, হাসি মুখে বলল, ম্যাম এটা আপনার। পৃথা অবাক হলো, প্যাকেটটা হাতে নিয়ে ভিতরে দেখলো একটা বেশ সুন্দর শাড়ি, কালো নরম জর্জেট, উপরে সোনালি কারুকাজ খচিত। সুন্দরের সাথে সাথে শাড়িটার দামিও মনে হচ্ছে, তবে এমন কোনো শাড়ি পৃথা তো নেয়নি বা নেওয়ার ইচ্ছেও প্রকাশ করেনি। পৃথা অবাক কণ্ঠে বলল, আমার মানে আমি তো এই শাড়িটা কিনিনি।
অল্প বয়সী নারীটা একগাল হাসলো, অত্যন্ত নম্র কণ্ঠে বলল, এটা আপনি কিনেননি ম্যাম, এটা আপনাদের তরফ থেকে আমাদের তরফ থেকে আপনার জন্য উপহার। কয়েকদিন আগে বসন্ত গেল তো, সেই উপলক্ষে আমাদের এখানে একটা অফার চলছে। 3,000 টাকার উপর কেউ শপিং করলে তাকে একটা শাড়ি গিফট করা হবে। সেই শাড়িটাই আপনি পেয়েছেন। মহিলা কর্মচারীর এহেন যুক্তিতে ভ্রু কুঁচকে এলো পিয়াসের। পৃথার হাত থেকে শাড়িটা নিজের হাতে নিল সে। উল্টে পাল্টে দেখে বলল, কিন্তু শাড়িটা দেখে তো মনে হচ্ছে 3,000-এর থেকে অধিক দাম হবে। মেয়েটি আমতামতা করলো, কিছুটা ইতস্ত ভঙ্গিতে বলল, আমি কি জানি, শপিং মল কর্তৃপক্ষের সিদ্ধান্ত এটা। পিয়াস, পৃথা এবং হৃদি বোধহয় বিশ্বাস করলো মেয়েটার কথা। হৃদির মন খারাপ হলো। সে বলল, তাহলে আমারটা কোথায়? ম্যাম, আপনারা দুজন সম্ভবত মিলেমিশে 3,000 টাকার শপিং করেছেন, তাই শাড়ি একটাই পাবেন। হৃদি আর কিছুই বলল না। যদিও শাড়িটা তার পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু সেটা পৃথার হাতেই প্রথম উঠেছে এবং তার বলে সম্বোধন করা হয়েছে, তাই সে চুপ করেই রইল। তাছাড়া পিয়াসের সামনে এই শাড়ি শাড়ি নিয়ে ঝগড়া করার সাহসও তার নেই। নয়তো বান্ধবীর সাথে এক ছড়টা ঝগড়া লাগিয়ে হলেও শাড়িটা নিত সে। পিয়াস তাকালো হৃদির মলিন মুখশ্রীর পানে। শাড়ি দেওয়ার ওই নারী কর্মীকে বলল, হুবহু এমন আরেকটা শাড়ি দিন আমাদের। জি স্যার। উষ্ট নাড়িয়ে কথাটা একবার আওড়িয়ে নারীর কর্মীটি জলদি হুবহু একই রকমের একটা শাড়ি এনে বাড়িয়ে দিল তাদের পানে। পিয়াস তাকালো হৃদির দিকে, আদেশের সুরে বলল, শাড়িটা নাও। হৃদি নিল না শাড়িটা, আমতা আমতা করে বলল, আমার লাগবে না। পিয়াস সাথে সাথে ধমকে উঠল হৃদিকে। গম্ভীর কণ্ঠে বলল, তোমার কাছে জিজ্ঞেস করেছি, আমি নিতে বলেছি, নাও। হৃদি আর না করার সাহস পেল না। এমনও শাড়িটা সে নিতে চাইছিল ভীষণভাবে, শুধুমাত্র ভদ্রতার খাতিরে না করলো। যাক, এলো ধমকটা, তা কোনো কাজে এলো না তার। অন্তত ধমকের বদলে একটা সুন্দর শাড়ি পেয়েছে তো। রাত বেড়েছে কিছুটা, চারিদিকে যদিও এখনও নীরব হয়ে ওঠেনি, তবে অন্ধকার গ্রাস করেছে বেশ ভালোভাবেই। আকাশটাও বেশ মেঘলা। বিকেলে অল্প বিস্তর শীতল হাওয়ায় উপস্থিত পাওয়ার গেলেও এখন টিপটিপ বৃষ্টি আভাস পাওয়া যাচ্ছে। আবহাওয়া খারাপ থাকায় শিকদার বাড়ির সবাই আজ তাড়াতাড়ি নিজেদের রাতের খাবার পাট চুকিয়ে যার যার কক্ষে দাঁড় দিয়েছে। পৃথা কক্ষে প্রবেশ করেই বিছানার উপর রাখা বিকেলের শপিং মল থেকে পাওয়া শাড়িটা হাতে তুলে নিল। 2 পা ফেলে গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সম্মুখে। শাড়িটা গায়ে ফেলে দেখতে লাগলো কেমন কেমন লাগছে তার। শাড়িটা ভারী পছন্দ হয়েছে মেয়েটার। ভাগ্যিস আজ শপিং মলে গিয়েছে, সে নয়তো কত সুন্দর একটা শাড়ি মিস করে যেত। পৃথার শাড়িটা নিয়ে ব্যস্ততার মধ্যে বিছানার উপর ফেলে রাখা তার মোবাইলটা বেজে উঠল। প্রবল ঝংকার তোলে। মেয়েটা বিরক্ত হলো। কে আবার এই সময় কল করেছে? পৃথা একরাশ বিরক্ত নিয়ে এগিয়ে গেল বিছানার পানে। মোবাইলের স্ক্রিনে জ্বলজ্বল করছে অপরিচিত নাম্বার। একবার রিসিভ করবে কি করবে না ভেবেও করলো সে। প্রয়োজনে কল করে থাকে তখন। তবে কল ধরে মেয়েটা নিজের ভিতরটা বিরক্তি ভাব প্রকাশ করলো না, বরং নম্র কণ্ঠেই বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? সাথে সাথে ওপাশ থেকে ভেসে এলো এক পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর। সালামের জবাব দিয়ে সে বলল, ওয়ালাইকুম সালাম। আমি কি তা জানার আগে বলো, তোমাকে এই বয়সে মোবাইল কে দিয়েছে? পৃথার কপাল কুঁচকে এলো। কে এই লোক এই মাঝরাতে কল করে জবাবদিহিতা চাইছে? আর পৃথাই বা কেন অপরিচিত কাউকে কৈফিয়ত দিবে? পৃথা চরম বিরক্ত নিয়ে বলল, কে আপনি বলুন তো? আর এত রাতে কল করে এসব কি প্রশ্ন করছেন? আগে বলো, তোমাকে এই বয়সে মোবাইল কে দিয়েছে? পৃথা চোখ মুখ খিচে বলল, বাবা দিয়েছে। হ্যাঁ, তা তো দেবেই। তোমার রাজাকার বাপটা আমার কপাল পোড়ার জন্য উঠে পড়ে লেগেছে দেখছি। এই রাজাকার! এইটুকু শুনেই পৃথা বুঝে গেল কে হতে পারে এই লোকটা। দাঁতে দাঁত চাপলো পৃথা, কটমট করে বলল, এই এই ব্রিটিশ লোক, আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? তুর্য যেন মজা পেল পৃথার কথায়, রসিয়ে রসিয়ে বলল, আকাশে বাতাসে আমার মনে। পৃথা তেতে গেল। এই আত পাগল লোকটা তো হাত ধুয়ে তার পিছনে পড়ে আছে, চাইছে এটা কি? হ্যাঁ। পৃথা ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন করল, অসভ্য লোক, আমাকে এত রাতে কল করেছেন কেন? তুর্য হাসলো, দাঁত দিয়ে নিচের উষ্ঠ কামড়ে বলল, প্রেম করবে আমার সাথে প্রেম?